দরজাটা বন্ধ করে নিন। আজকের কথাটা আপনার একান্তে শোনার জন্য। আমার জীবনে এমন কিছু ঘটেছে যা কাউকে বলা যায় না। শত চেষ্টা করলেও মুখ ফোটে না, কিন্তু বুকের ভেতরটা পুড়িয়ে ছারখার করে দেয়। আজ আপনাদের কাছেই বলছি আমার এই গোপন কথা। কে জানে, হয়তো আমার কষ্ট কিছুটা হালকা হবে, আর আপনারা শিখবেন হয়তো সম্পর্কের সূক্ষ্ম সুতোগুলো কিভাবে আগলে রাখতে হয়। একটা কথা খুব পরিষ্কার করে বলি, জীবন সবসময় সোজা পথে চলে না। মাঝে মাঝে এমন বাঁকে নিয়ে আসে যেখানে আমরা নিজেদের চিনতে পারি না। নিজেদের চাওয়াগুলো ভয়ানক হয়ে ওঠে, আর সমাজের বাঁধনগুলো মনে হয় নিছকই এক তুচ্ছ অবহেলা। সেদিনের কথা ভাবলে আজও আমার বুকটা কেঁপে ওঠে। আমি রুমা। আমার বাড়ি মুর্শিদাবাদ জেলার এক ছোট্ট গ্রামে। দেখতে খারাপ ছিলাম না কখনো, সবসময় ফিটফাট থাকতে পছন্দ করতাম। আজও দেখুন, এই যে হালকা নীল রঙের শাড়িটা পরেছি, একদম সাধারণ সুতির শাড়ি, কিন্তু এর ভাঁজে ভাঁজে একটা অদ্ভুত ছোঁয়া আছে। আঁচলটা কাঁধের উপর দিয়ে একটু আলগা করে ফেলেছি, যাতে আমার মনের মতো করে এই গল্পটা বলতে পারি। চুলগুলো একটু এলিয়ে দিয়েছি, কারণ আজগুলো বাঁধন মানতে মন চাইছে না। আজ আমি শুধু আমার অনুভূতিগুলোই বলতে চাই, অন্য কোনো কিছুর তোয়াক্কা না করে। আমার স্বামী বাপন খুব ভালো মানুষ, ব্যবসা নিয়েই ওর ধ্যান জ্ঞান। আর আমাদের পরিবারও খুব সাধারণ মধ্যবিত্ত, যেখানে মানসম্মানই সবকিছু। বিয়ে হয়েছিল প্রায় ৮ বছর আগে। বাপনকে আমি মন দিয়েছিলাম, সুখী গৃহকোণ ছিল আমাদের। কিন্তু বিধাতা কখন যে কোন পাশা খেলেন আমরা টেরই পাই না। আমাদের বাড়িতে বাপনের ছোট ভাই সাহিল যখন আসলো, তখন প্রথম প্রথম সবটা সাধারণই ছিল। ও সবে ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরির খোঁজে কলকাতা থেকে আমাদের কাছে এসেছিল। আমাদের বাড়িতে কিছুদিন থেকে চাকরির চেষ্টা করবে, তারপর নিজের ব্যবস্থা করে নেবে, এটাই ছিল পরিকল্পনা। কিন্তু সেই সরল পরিকল্পনা যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কে জানত। সাহিল ছিল একদম ভিন্ন প্রকৃতির। পলাশ শান্ত, ধীরস্থির, আর সাহিল ছিল চঞ্চল, হাসি খুশি, কথায় কথায় মজাদার। ওর উপস্থিতি যেন আমাদের ঘরটাকে হঠাৎই প্রাণবন্ত করে তুলল। প্রথম কয়েকদিন ওকে ভাইয়ের মতোই দেখতাম, যত্ন করতাম, ওর পছন্দের খাবার বানাতাম। কিন্তু ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে ওর চোখে আমি কিছু একটা অনুভব করতে লাগলাম। ও যখন আমার দিকে তাকাত, সেই দৃষ্টিতে কেমন যেন একটা অচেনা গভীরতা থাকত। সাধারণ চাহনি মনে হলেও ওর চোখে চোখ পড়লে আমার ভেতরে একটা অদ্ভুত শিহরণে উঠত। আমি নিজেকে বোঝাতাম এসব আমার মনের ভুল, ও তো আমার দেওরের মতো, ছোট ভাইয়ের মতো। কিন্তু সেই মনের বোঝানোটা যেন দিন দিন দুর্বল হতে শুরু করল। এরকম একটা জটিল গল্প যা আপনার ভাবনাকে নাড়িয়ে দেবে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের গ্রামের বাড়িতে তখন বিদ্যুৎ প্রায় সারাদিনই আসা যাওয়া করত। গরমকালে দিনগুলো যেন অসহ্য হয়ে উঠত। একদিন দুপুরে বাপন অফিসের কাজে বাইরে গেছে। আমি দুপুরে ভাত খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। সাহিল নিজের ঘরে পড়াশোনা করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। ব্যবসা গরমে অস্থির লাগছিল। আমি উঠে ঘরের জানালাগুলো খুলে দিচ্ছিলাম। সাহিল এসে আমার কাছে দাঁড়ালো। ভাবি, খুব গরম লাগছে না? ওর গলার স্বরটা কেমন যেন নরম শোনাচ্ছিল। আমি বললাম, হ্যাঁ, কি আর করা যাবে, এই তো আমাদের গ্রামের দশা। ও আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে ওর নিঃশ্বাসের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। আমার বুকটা কেমন যেন ধুকধুক করে উঠল। আমি একটু সরে আসার চেষ্টা করতেই ও আলতো করে আমার হাতটা ধরল। ভাবি, তুমি এত সুন্দর দেখতে, তোমাকে দেখে কিভাবে কেউ শান্ত থাকতে পারে? ওর কথায় একটা অদ্ভুত মাদকতা ছিল। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটো জলজল করছিল। সেই চোখের গভীরে আমি এক অদ্ভুত আকর্ষণ দেখলাম, যা ভয়ঙ্কর সুন্দর। আমি হাত ছাড়িয়ে নিতে চাইছিলাম, কিন্তু কেমন যেন একটা দুর্বলতা আমাকে গ্রাস করছিল। আমার মন চাইছিল ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে, কিন্তু পারছিলাম না। ওর হাতের স্পর্শে আমার হাতটা অবশ হয়ে আসছিল। ও আমার হাতের ওপর নিজের হাতটা বুলিয়ে দিতে লাগল। আমার গালে কেমন যেন একটা গরম অনুভূতি হচ্ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। সাহিল, কি বলছো এসব? ছি! আমার গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমি যা বলছি তা কি তুমি বুঝতে পারছো না ভাবি? ওর গলার স্বর আরও নিচে নেমে এলো, প্রায় ফিসফিস করে। আমার মন যে তোমার দিকেই ছুটে যায়। এই প্রথমবার কেউ আমাকে এতটা তীব্রভাবে আকর্ষণ করেছিল। এক অদ্ভুত নিষিদ্ধ অনুভূতি আমার রক্তে ঢেপ তুলল। আমি জানতাম এটা ভুল, ভয়ঙ্কর ভুল, কিন্তু কেন যেন সেই ভুলটাকে তখন ঠিক মনে হচ্ছিল। সেই মুহূর্তে বাপনের মুখটা একবার মনে পড়েছিল, কিন্তু সাহিলের উপস্থিতি, ওর তীব্রতা, সব কিছুকে ছাপিয়ে যাচ্ছিল। আমি ধীরে ধীরে আমার হাতটা ওর মুঠো থেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু আমার শরীরটা তখনও যেন ওর স্পর্শে আচ্ছন্ন ছিল।
এরপর থেকে আমাদের মধ্যে একটা অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হলো। চোখের ইশারায়, অল্প স্পর্শে, কথার ভাঁজে আমরা একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করতে লাগলাম। বাপন ব্যবসায় ব্যস্ত থাকত, বাড়িতে আমরা দুজন প্রায়ই একা থাকতাম। সাহিল মাঝে মাঝে এমন সব কথা বলতো যা শুনে আমার লজ্জা লাগত, কিন্তু একই সাথে একটা গোপন ভালো লাগাও কাজ করত। যেমন একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, ও এসে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো। ভাবি, তোমার হাতের রান্না যেমন মিষ্টি, তুমিও তেমন মিষ্টি। আমি হাসলাম। কি বলছো এসব সাহিল? মন দিয়ে পড়াশোনা করো। মন দিতে পারলেই তো হয় ভাবি, মন তো অন্য কোথাও চলে যায়। ওর চোখে একটা দুষ্টু হাসি। আমি তাকাতেই ও চোখ টিপে দিল। আমার ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। এই ছোট ছোট ঘটনাগুলো আমার ভেতরে একটা নতুন পৃথিবী তৈরি করছিল, একটা নিষিদ্ধ জগৎ, যেখানে আমি আর সাহিল একে অপরের সঙ্গী। আমি জানতাম এটা অন্যায়, এটা ঘোর পাপ, কিন্তু এই পাপের আকর্ষণ যে এত তীব্র হতে পারে তা আমি আগে জানতাম না। আমার ঘুম চলে যেত না রাতে। সাহিলের কথা ভাবতাম, ওর হাসি, ওর চাহনি, ওর বলা কথাগুলো আমার কানে বাজত। আমার বিবেক আমাকে দংশন করত। আমি নিজেকে বোঝাতাম, বাপন আমার স্বামী, আমি ওকে ঠোকাতে পারি না। কিন্তু সাহিলের প্রতি আকর্ষণটা যেন এক অদৃশ্য বাঁধনে আমাকে বেঁধে ফেলছিল। মাসখানেক পরের ঘটনা। গ্রামে তখন উৎসবের মৌসুম, দুর্গাপূজা সবে শেষ হয়েছে। বিজয়ের পরের দিন আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ভরে উঠল। অনেকদিন পর আত্মীয় স্বজনের ভিড়ে মনটা ভালোই লাগছিল, কিন্তু এর মধ্যেও আমার চোখ যেন সাহিলকে খুঁজে বেড়াত। ও সবার সাথে মিশে গেলেও ওর দৃষ্টি মাঝে মাঝে আমার উপর এসে থামত। আমরা দুজনেই বুঝতে পারতাম একে অপরের মনের কথা। সেদিন সন্ধ্যায় বাপন এক বন্ধুর আড্ডায় চলে গেল। বাড়িতে শুধু আমি, সাহিল আর আমাদের এক দুঃসম্পর্কের মাসি ছিলেন। মাসি সাধারণত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন। আমি রাতের খাবার পর নিজের ঘরে এসে জানালার পাশে বসেছিলাম। বাইরে তখন ঝলমলে জ্যোৎস্না। সাহিল এসে আমার ঘরের দরজার বাইরে দাঁড়ালো। ভাবি, একটু কথা ছিল। ওর গলার স্বর শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠল। আমি জানি ও কি বলতে চায়, কিন্তু বলা মানা। আমি বললাম, এখানেই বলো। ও ভেতরে এলো না। এখানে নয় ভাবি, ছাদে যাবে? ছাদে যাওয়াটা খুব সাধারণ একটা ব্যাপার ছিল আমাদের বাড়িতে। গ্রামের বাড়িতে অনেক সময় ছাদে উঠে গল্প করা, তারা দেখা, এসব হতো। কিন্তু সাহিলের ডাকে ছাদে যাওয়া মানে আমার কাছে অন্য কিছু। আমার মন মানছিল না। না সাহিল, এখন না। ও একটা দীর্ঘশ্বাস ফেলল। কেন ভাবি, তুমি কি বুঝতে পারছো না আমি কতটা ছটফট করছি? ওর কথায় একটা হতাশা ছিল। আমি উঠলাম, ওর চোখের দিকে তাকালাম। আমার ভেতরের দ্বিধা যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছিল ওর দিকে। আমি ধীরে ধীরে বললাম, চলো। ছাদে তখন চারদিক শান্ত, কেবল চাঁদের আলোয় সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। মৃদু বাতাস বইছিল। আমরা পাশাপাশি দাঁড়িয়েছিলাম, কেউ কোনো কথা বলছিলাম না। নীরবতাটা যেন আরও বেশি করে আমাদের মনের কথা বলছিল। হঠাৎ ও আমার হাতটা ধরল। এই স্পর্শটা আর আগের মতো ছিল না। এতে ছিল আকুতি, ছিল তীব্র চাওয়া। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে তখন জল। ভাবি, আমি পারছি না, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি ওকে জড়িয়ে ধরলাম। এই প্রথমবার আমি স্বেচ্ছায় ওকে নিজের কাছে টানলাম। আমার ভেতরের বাঁধনগুলো যেন ছিঁড়ে গেল। আমি ওর বুকে মুখ লুকোলাম। ওর হাতের স্পর্শ আমার পিঠে। এক অদ্ভুত উষ্ণতা আমাকে ঘিরে ধরল। আমরা দুজনেই যেন হারিয়ে গিয়েছিলাম এক অন্য জগতে, যেখানে সমাজ নেই, পাপ নেই, কেবল দুজনের তীব্র অনুভূতি। আমাদের এই গোপন অভিসার চলল আরও কিছুদিন। আমরা যখনই সুযোগ পেতাম একান্তে সময় কাটাতাম। কখনো ছাদে, কখনো বাপন অফিসে গেলে দুপুরে, কখনো অন্ধকার ঘরে, কখনো বা কেবলই চোখের ইশারায়। আমার মনে পাপবোধ কাজ করত, কিন্তু সাহিলের সান্নিধ্য আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছিল যে আমি নিজেকে সেখান থেকে বের করে আনতে পারছিলাম না। ও আমাকে নানাভাবে বোঝাত আমার কতটা মূল্য ওর কাছে, কিভাবে ও আমাকে চায়। কখনো আমার দুর্বল মুহূর্তের সুযোগ নিত। যখন আমি কোনো কারণে বিষণ্ণ থাকতাম, তখনই সে আমার মাথায় হাত বুলিয়ে দিত, নরম সুরে কথা বলতো। ও বলতো, তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয় ভাবি, তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। এই কথাগুলো আমার দুর্বলতাকে আরও বাড়িয়ে দিত।